চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রধান দর্শনীয় ঐতিহাসিক স্থানগুলো শিবগঞ্জ উপজেলার অন্তর্গত, যেমন ছোট সোনা মসজিদ, বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধি, দারাসবাড়ি মসজিদ, খঞ্জন দিঘির মসজিদ, তাহাখানা কমপ্লেক্স ইত্যাদি। শিবগঞ্জের দর্শনীয় স্থান ভ্রমণ করতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে যাওয়া যায়। আমাদের যাত্রা হচ্ছে রহনপুর থেকে। বাজার চাঁপাই বা রহনপুর থেকে দূরত্ব প্রায় একই হয়ে থাকে। এখান থেকে সিএনজি বা কোনো ছোট গাড়িতে কানসার্ট হয়ে সোনা মসজিদ যেতে হবে। সকল দর্শনীয় স্থান সোনা মসজিদের আশেপাশেই অবস্থিত। সোনা মসজিদ গিয়ে সেখান থেকে ভ্যান বা অটোরিকশাতে আশেপাশের সব দর্শনীয় স্থানে যাওয়া যায়। এটা হচ্ছে কানসার্ট। খনিয়াদিঘি মসজিদ। খনিয়াদিঘি মসজিদ হচ্ছে এই রাস্তায়, আর এই হচ্ছে সোনা মসজিদ স্থলবন্দর, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ। এখানেই ইমিগ্রেশন কাস্টমসের কাজ করতে হবে যদি কেউ বাংলাদেশের বাহিরে এখান দিয়ে ভারতে প্রবেশ করতে চায়। এখানে বেশ সুন্দর কিছু নিদর্শন, প্রাচীন কিছু নিদর্শনও দেখা যাচ্ছে। আমি ভেবেছিলাম হয়তো এ পর্যন্ত যাওয়া যাবে, কিন্তু এটা সম্পূর্ণই ভারতীয় সীমানার মধ্যে। এমনকি আমি যেখানে দাঁড়িয়ে আছি এটাও কিন্তু বাংলাদেশের সীমানার পরেই। এখানে বর্ডার গার্ডস আছে, আমি বর্ডার গার্ডস থেকে অনুমতি নিলাম। অনুমতি নিয়ে তারা বললো যে হ্যাঁ, আপনি এখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারেন বা এখানে দাঁড়িয়ে পরিদর্শন করতে পারেন। স্বাগতম বাংলাদেশ। রাজশাহী 82 কিলো, চাঁপাই 38, কানসার্ট 14, রহনপুর 36 কিলো। খঞ্জন দিঘির মসজিদ বা খনিয়াদিঘি মসজিদ সোনা মসজিদ সীমান্তের কাছেই অবস্থিত। এই চামাচিকা মসজিদ খুঁজতে খুঁজতে আমরা ভুল জায়গায় চলে গেছিলাম। তারপরে যাই হোক, আমার মানুষজনকে জিজ্ঞাসা করতে করতে কাছাকাছি চলে আসছি। এখন কোনো একটা আম্র কানন বা আম বাগানের মধ্যে ঢুকে পড়লাম। এই যে ডান পাশে দেখতে পাচ্ছি চামাচিকা। এই মসজিদে এখনো নিয়মিত এখানে সালাত হয়, এটা একটা জামে মসজিদ। আসলে এই মসজিদে অনেক চামচিকা ছিল, এই জন্য খঞ্জন দিঘির মসজিদ আর চামচিকা মসজিদ একই, এইটাই, তাই না? আসলে এই দুইটা আমি আগে আলাদা মনে করেছিলাম, কিন্তু প্রকৃতপক্ষে আলাদা না, দুইটা একই মসজিদ। আপনারা কি এখানকার মুসল্লি নাকি মসজিদের দায়িত্বে আছেন? দায়িত্বে আছেন। ও, এই মসজিদের বয়স কত? ছোট মনে পরবর্তীতে আবারও আরেকটা ভ্যান নিয়ে, এটা একেবারে সোনা মসজিদ যে ল্যান্ড পোর্ট যেটা আছে সেখান থেকে আরেকটা ভ্যান নিলাম। এই ভ্যান নিয়ে হচ্ছে আমাদের যাত্রা এখন দারাসবাড়ি মসজিদ, যেটা দারাসবাড়ি না, দারাসবাড়ি মসজিদের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হলো। এখানে যাব, তারপরে আবার ইয়েতে ঘুরে আসব, সোনা মসজিদে ঘুরে আসব, তাহাখানা কমপ্লেক্স দেখব। তাহাখানা কমপ্লেক্স আর সোনা মসজিদ একদম কাছাকাছি।
এগুলো ঘুরে আসার জন্য প্রায় 100 টাকা বা 100 টাকার কিছু বেশি ভাড়া। আমি বলেছি যে আমি আর বেশি দিতে পারবো না, এই পরিমাণ ভাড়াতে উনি রাজি হয়েছেন। এখন চলে আসছি 40 ঘর, মানে এখানে মাটির তল থেকে খোদাই করে যে প্রত্নসম্পদ পাওয়া যায় সেরকম এখানে 40টা ঘর পাওয়া গেছে। তো এটা হচ্ছে সেই জায়গা। এই পয়েন্টটা দেখে তারপর এই পয়েন্টের পরে একটা দিঘি আছে, এখানেই হচ্ছে দরাসবাড়ি মসজিদ যেটা, সেখানে। তো এখন 40 ঘরটা দেখে নিই। দরাসবাড়ি মাদ্রাসা। এই চাঁপাই অঞ্চল মূলত যে রাজ্য ছিল সেটা হচ্ছে গৌড়, মানে গৌড় রাজ্য বলা হতো। তো এই কারণেই এই অঞ্চলে প্রচুর মানে প্রত্নতাত্ত্বিক যে নিদর্শন, সেই নিদর্শনগুলো পাওয়া যায়। এবং এই গৌড় অঞ্চল কিন্তু শুধু যে চাঁপাই অঞ্চল ছিল তা না, এর বেশ কিছু অঞ্চলই দেশভাগের পর মালদা জেলা যেটা ভারতের, সেই মালদা জেলার মধ্যেও পড়েছে। সেখানেও যদি আপনারা কেউ বেড়াতে যান, বেড়াতে গেলে আপনারা সেই সময়কার গৌড়ের অনেক রকম প্রাকৃতিক নিদর্শন আপনারা দেখতে পারবেন। দারাসবাড়ি মসজিদ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ছোট সোনা মসজিদ ও কোতোয়ালি দরজার মধ্যবর্তী স্থানে অবস্থিত বাংলার প্রথম যুগের মুসলিম স্থাপত্য কীর্তির এক উল্লেখযোগ্য নিদর্শন। আরবি দরস বা দারস অর্থ পাঠ, উচ্চারণ বিকৃতিতে শব্দটি হয়ে যায় দারাসবাড়ি বা দরসবাড়ি। স্বাধীন বাংলার সুলতান আলাউদ্দিন হোসেন শাহের রাজত্বকালে 1502 খ্রিস্টাব্দে বাংলার আদি রাজধানী গৌড়ের ফিরোজপুরে দারাসবাড়িতে একটি সুবিশাল আবাসিক মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। ধারণা করা হয় বাংলাদেশে সন্ধানপ্রাপ্ত সর্বপ্রাচীন ইসলামী বিশ্ববিদ্যালয় হল এই দারসবাড়ি মাদ্রাসা। দীর্ঘদিন মাটি চাপা পড়েছিল এ মসজিদ। 70 দশকের প্রথম ভাগে খনন করে এটিকে উদ্ধার করা হয়। মসজিদটি দীর্ঘকাল আগেই পরিত্যক্ত হয়েছে, বর্তমানে চারপাশে গাছগাছালিতে ঘেরা। এখন দারাসবাড়ি যে মসজিদ, সেই মসজিদের মধ্যে ঘোরাফেরা করছি। তবে এই মসজিদের এখন এখানে কোনো সালাত হয় না, মানে মসজিদটি অচল। এর প্রধান কারণ হচ্ছে এর কোনো ছাদ নেই। ছাদ না থাকার জন্য এই মসজিদটি অচল হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে যদি এখানে ছাদ থাকতো, ছাদ থাকলে হয়তো এখানে সালাত আদায় করা হতো এবং এখানে মেইনটেন্যান্সও থাকতো, মানুষ আসতো। তবে এখন যে অবস্থাতে আছে, যেহেতু এটা ঐতিহ্যবাহী, এটাকে আমার মনে হয় যে মেইনটেন্যান্স যদি করা যায় তাহলে সেখানে পর্যটকের আগমন ঘটবে, সেটা আমাদের জন্য আরও ভালো হবে। আর এখানে আমার কাছে যে মনে হচ্ছে যে পিলারগুলা, মানে ছাদের যে বিভিন্ন অংশ ছিল, পিলার থেকে শুরু করে ছাদের বেশ কিছু অংশ, সেগুলো এখানে পড়ে আছে। এটা দেখে মনে হচ্ছে যে হয়তো যে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা কোনো কারণবশত এটা ধ্বংসপ্রাপ্ত হয় এবং বর্তমানে এখন এই অবস্থাতে আছে। মূলত যদি আপনারা চাঁপাইনবাবগঞ্জের দর্শনীয় স্থানগুলো দেখতে চান, তাহলে এই যে সোনা মসজিদ কোর্ট, যেটা এই এলাকাতে আসলেই আপনারা একসাথে আশেপাশে অনেকগুলো পয়েন্ট পেয়ে যাবেন। এই যে তাহাখানা কমপ্লেক্স সহ আরও যে দারাসবাড়ি মসজিদ, খঞ্জন দিঘির মসজিদ বা চামচিকা মসজিদ, এই সবগুলো স্থাপনাই, এবং সোনা মসজিদ তো আছে, এই সবগুলো আপনারা এখানে দেখতে পাবেন। এই যে পর্যটন মোটেল দেখা গেল, এটা বাংলাদেশ পর্যটন কর্পোরেশন কর্তৃক পরিচালিত। এখানে আপনারা চাইলে থাকতে পারেন। এখানে থাকতে গেলে আপনাদের খরচ পড়বে এসি রুম 2000 টাকার মতো, আর যদি নন এসি রুম নেন সেক্ষেত্রে 1200 টাকা বা 1400 টাকা এরকম পড়ে। চলে আসলাম তাহাখানা কমপ্লেক্স। মোগল শাহ সুজার তাহাখানা একটি 3 তলা বিশিষ্ট রাজপ্রাসাদ। তোহাখানা ফার্সি শব্দ, যার আবিধানিক অর্থ ঠান্ডা ভবন বা প্রাসাদ। গৌড় লক্ষ্ণৌতির পিরোজপুর এলাকায় একটি বড় পুকুরের পশ্চিম পাড়ে অবস্থিত ভবন কাঠামোটি ঐতিহ্যগতভাবে তোহাখানা নামে পরিচিত। এটি বর্তমান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে অবস্থিত। গৌড়ের মতো সুপ্রাচীন স্থাপত্যকর্ম তাহাখানা ছাড়া অন্যত্র তেমন দেখতে পাওয়া যায় না। সেই প্রাচীন আমলের যেসব স্থাপনাগুলো আছে, স্থাপনাগুলোর পাশেই সাধারণত একটা দিঘি থাকতো।
এর অনেকগুলো কারণ আছে। তার প্রধান একটি কারণ হচ্ছে এখানে দেখা যাচ্ছে যদি কোনো মসজিদ থাকে সেক্ষেত্রে মসজিদের জন্য প্রয়োজনীয় পানির যাতে সরবরাহ থাকে, অজু করা যায়, গোসল করা যায়। তাছাড়াও দিঘি একটা থাকলে যে কোনো স্থাপনার পাশে সেই স্থাপনার সৌন্দর্য এমনিতেই অনেক গুণে বেড়ে যায়। দ্বিতল ভবনটি মূলত ইট নির্মিত। পশ্চিম দিক থেকে ভবনটিকে দেখলে একতলা মনে হয়, পূর্ব দিক থেকে অবশ্য দ্বিতল অবয়বই প্রকাশ পায়। তাহাখানা কমপ্লেক্সটি সুলতানি যুগের নগরে মুঘল রীতির স্থাপত্য নিদর্শনের জন্য গুরুত্বপূর্ণ। এই ধরনের স্থাপত্য বাংলায় প্রথম। ছোট সোনা মসজিদ বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদ। প্রাচীন বাংলার রাজধানী গৌড়নগরের উপকণ্ঠে এ স্থাপনাটি নির্মিত হয়েছিল, যা বর্তমান বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অধীনে পড়েছে। চলে আসলাম ঐতিহাসিক ছোট সোনা মসজিদ, যেটা এটার কারণ হচ্ছে ছোট সোনা মসজিদ হওয়ার কারণ যেটা, বড় সোনা মসজিদ ওই পারে পড়েছে, মানে মালদার মধ্যে পড়েছে, আর এটা হচ্ছে ছোট সোনা মসজিদ। তো ছোট সোনা মসজিদের ঠিক পাশেই আছে আমাদের শহীদ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের যে সমাধি বা কবর, সেটি হচ্ছে এই পাশে। সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে অর্থাৎ 1494 থেকে 1519 সালের মাঝে ওয়ালি মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি এই মসজিদটি নির্মাণ করেছিলেন। মসজিদের মাঝের দরজার উপর প্রাপ্ত এক শিলালিপি থেকে এ তথ্য জানা যায়, তবে শিলালিপিতে নির্মাণের সঠিক তারিখ সম্বলিত অক্ষরগুলি মুছে যাওয়ায় সঠিক নির্মাণকাল জানা যায়নি। মসজিদটি মুসলিম স্থাপত্যের অন্যতম নিদর্শন। পুরো মসজিদের অলঙ্করণে মূলত পাথর, ইট, টেরাকোটা ও টাইল ব্যবহার করা হয়েছে। এদের মাঝে পাথর খোদাইয়ের কাজই বেশি। একসময় বাইরের দিকে পুরো মসজিদটির উপর সোনালি রঙের আস্তরণ ছিল, যদিও মতান্তরে কেবল গম্বুজগুলোর উপরে ছিল। সূর্যের আলো পড়লে মসজিদটিকে দেখতে সোনালি রঙের লাগত, তাই এ মসজিদের নামকরণ করা হয় সোনা মসজিদ। বর্তমানে স্থাপনাটির দক্ষিণ পূর্ব দিকে দুটো কবর রয়েছে, যা ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ও মেজর নাজমুল হক টুলুর। এরা দুজনেই 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ হন। পদ্ম ফুলের বীজ। চলে আসলাম রহনপুরে। এই রহনপুরটা এখন বেশ পরিচিত একটি শহরে পরিণত হয়েছে আমার কাছে। তবে আপনাদের বিশেষ কোনো প্রয়োজন না থাকলে রহনপুর এবং কানসার্টের মাঝে সন্ধ্যার পরে চলাচল করবেন না। এই রাস্তাটি ঝুঁকিপূর্ণ, কি ঠিক কিনা? ঠিক ঠিক, মানে একবারে 100%, একটুকু ভুল নাই। হ্যাঁ, আমার এই এলাকার এই অঞ্চলের ভিতরে ওই জায়গাটাই ভয়, হ্যাঁ, তাছাড়া আর ভয় নাই। সেটাই। আজকে আমাদের বিদায় দিন, বিদায় ঘন্টা বাজা শুরু হয়ে গেছে। আমরা রহনপুর থেকে বিদায় নিচ্ছি। নাচল যাওয়ার জন্য এই যে কলেজ মোড়ে, এখান থেকে এই টাইপের সিএনজি বা মাহিন্দ্রা এই গাড়িগুলো পাওয়া যাবে, এছাড়া ব্যাটারি গাড়িও আছে।
স্টেশনের এই ঘরটি ব্রিটিশদের করা এবং বর্তমানে স্টেশনের প্ল্যাটফর্মের পাশে যে ঘরগুলো আছে সেগুলো পরবর্তীতে করা হয়েছে। আন্ডোরা স্টেশনের প্ল্যাটফর্ম বেশ উঁচু। স্টেশনের পিছনে এই অংশে একটি রেস্টুরেন্ট আছে। এটা যদিও মাটির ঘর বা এরকম, তারপরও এখানে দুপুরের খাবার বা রাতের খাবার বা সকালের নাস্তা পাওয়া যায়। হচ্ছে ব্রয়লার মুরগি, এটা কি মাছ, রুই মাছ, আর এই হচ্ছে সোনালি, আর সবজি আছে, সবজি করলা আলু। এই হচ্ছে ভাত, আর এই হচ্ছে ব্রয়লার, আর এই হচ্ছে করলা আলু। এটা আরও একটি কামরা। কামরা সিটগুলো হয় এরকম, এক পাশে 3টা এবং অপর পাশে 2টি সিট। এই হচ্ছে কাকনহাট স্টেশন।